কেমন মুকুল প্রেমিক হিসেবে? খুব ভালো। ওর সাথে আমি 1 বছর আমাদের রিলেশনশিপ, তো বেস্ট এক্সপিরিয়েন্স ওর সাথে আমার। এরকম একটা কনসেপ্টে হ্যাঁ বলার কারণ কি? এটা তো হতে পারে না যে ডেট করো বা ভালোবাসো একে অপরকে, তাই এটাও হতে পারে না যে দুজনে বিয়ে করতে চাও তাই প্র্যাকটিস একবার। তো হয়েছেটা এক্স্যাক্টলি কি, মানে কারণটা কি? এটা হয়তো আমার ফার্স্ট রিলেশনশিপ, আমি অনেক প্রেম করেছি, সেখানে গিয়ে আজকে আমার মনে হচ্ছে যে সিটি সিনেমাতে আপনাদেরকে স্বাগত। আর আজকের আড্ডাতে আমাদের সঙ্গে রয়েছেন রিয়েল লাইফের দম্পতি মুকুল এবং মৌটুসী। এটা আমাকে মুকুল বলবে যে কিছু একটা সাসপেন্স রয়েছে, এবং মৌটুসী তুমিও বলবে যে কি রয়েছে। এরকম একটা মানে ব্যাপার, সকালবেলা ফেসবুক খুলে দেখছি মুকুলের বিয়ে হয়ে গেছে। আমি জানতাম যে সবাই আর কি বেসিক্যালি শকড হয়ে যাবে, কারণ স্বাভাবিক, মানে আমি একদমই ডিফারেন্ট সেট অফ কন্টেন্টে কাজ করেছি, বা যাও শর্ট ফিল্ম বা ফিল্মে কাজ করেছি, সেখানে কোথাও এরকম হয়তো হয়নি যে আমি বিয়ে বা আমার কিছু হয়েছে, এটা ফার্স্ট। এরপরে ব্যাপারটা হচ্ছে যখনই আর কি বেসিক্যালি সো কল্ড কাজটার কথা আর কি হচ্ছিল, তো তখন আই ওয়াজ নট শিওর যে কাজটা আমি করবো কিনা। তো আমি জিজ্ঞেস করলাম, কারণ আমাদের দুজনকে নিয়ে প্ল্যান করা হচ্ছিল, বিকজ সবাই জানে যে উই আর ইন আ রিলেশনশিপ, মানে বিয়ের কাজটার কথা। হ্যাঁ, তো উই আর ইন আ রিলেশনশিপ। ওরা চাইছিল এমনই কোনো আইডিয়াল কাপলকে নেবে যাদের আর কি বিয়ে হয়নি এখনো, তাদের এরকম রিয়েল লাইফ কাপলকে নিয়ে শ্যুটটা করবে, অ্যান্ড যাতে আর কি মানুষেরা আর কি বিলিভ করে যে তারা বিয়ে করছে। তো আই ওয়াজ নট শিওর যে আমি এটা করব, আমার খুব ভয় লাগে এগুলো করতে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমার কাছে এরকম একটা অফার এসছে, তো বল তাহলে কি করব। আমার কিন্তু সেরকম একটা করার ইচ্ছে নেই, বা আমার মনে হচ্ছে যে রোস্ট ফোস্ট করে দেবে লোকজন আমাকে, এইসব আমি ভেবেছি। ও বললো যে না করার কি আছে, সবাই তো জানে আমরা ডেট করছি, তাহলে করি। তাহলে ঠিক আছে করি। সেই সূত্রেই করা। মানুষ খুব বেশি হয়ে গেছে মানে এটাকে নিয়ে, যে কি আদৌ বিয়েটা আমি করেছি কিনা, এটা আদৌ শুট কিনা। অলরেডি একবার করে নিয়েছে আমারই 2 বন্ধু মিলে জিনিসটা, সেটা নোংরা ভাইরালও হয়েছিল। যাই হোক, তো সেটা নিয়ে পিপল আর ভেরি কনসার্ন আমার মনে হয়। বাট ইয়েস, উই আর এনজয়িং। আমার খুব ভালো লাগছে, আমি এরকম জিনিস কোনোদিন দেখি। আমি অ্যাকচুয়ালি মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে এইরকম হতে পারে। তো আমাকে যখন ওরা বলেছিল, যারা আর কি শ্যুটটা আমাদের করিয়েছে, বা মুকুল যখন বললো, তো আমি তখন বললাম যে আমরা তো মানে এরকম না যে বন্ধু আছি বা ফেক কিছু আছে, আমরা রিয়েল যেহেতু ডেট করছি তো করতেই পারি, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর যেহেতু আমরা এটাকে নিয়ে সিরিয়াস আছি, তো তার আগে আমাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। তো এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল। বিয়ে মোটামুটি প্র্যাকটিসের বিষয়, এটা তো চলে গেছে অবশ্যই। মানে বিশাল বড় একটা ডিজাইনার বুক করা, মানে কি সাজবো, মানে সমস্তটা কিছু আমার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল মৌটুসী তুমি ভেবে নাও তোমার বিয়ে হচ্ছে, তো তুমি সেটাকে কিভাবে কি করবে। ও কিন্তু ট্রিট করছে, তো বাড়ির লোকজনও এসেছিল, তো মেহেন্দি করা, অনেক কিছু, মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বিশাল বড় ব্যাপার বিয়ে করাটা, মানে বিশাল চাপের মাথায়। কিন্তু আচ্ছা, বিয়ের আগে তো প্রেম, তো এই প্রেমের শুরুটা কি করে হয় দুজনে, মানে একে অপরের সঙ্গে আলাপ কোথা থেকে, কি করে প্রথম প্রপোজ কে করেছিল? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে দিয়েছি। তো প্রথম দেখা হয়েছিল ওর সাথে একটা ফ্রেন্ডের থ্রু দিয়েই আমার। তো দেখা হওয়ার পর, মানে এটা আমি আগের বছরের কথা বলছি, দেখা হয়েছিল। তারপর কথা হতো টুকটাক, মানে খুব একটা যে বিশাল কথা হতো তা না, টুকটাক কথা হতো আর কি ইনস্টাগ্রামে। তো ও সেরকম একটা পাত্তা দিত না। সবার হয়তো মনে হতে পারে যে বিশাল ফ্যান ফলোইং আছে, সব পাত্তা দিয়ে দেয়। না ভাই, এরকম হয় না। রিয়েলিটিতে ফিরে এসো, পাত্তা দেয়নি। তো যাই হোক, মানে কথা হতে 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 ওর বোনের বার্থডে ছিল, তো সেখানে আই ওয়াজ ইনভাইটেড, আমি এসেছিলাম। খাওয়ার দাওয়ার, আমি খুব খেতে ভালোবাসি, আমার কোনো লজ্জা নেই। আমি কারোর বাড়িতে গেলে আমি চেয়ে খেয়ে নিই, মানে শরীর দেখে মনে হয় না। যাই হোক, তো আমি খাবার টাবার খেয়ে মোটামুটি সেদিন কথাবার্তা হয়েছে, গল্প হচ্ছে। তো তারপরে মোটামুটি ওর বাড়িতে যাওয়া আসা লেগেই থাকতো আমার, আর আমি যেতে চাইতাম না, এরকম একটা আর কি ব্যাপার। তো ওই আর কি আসা যাওয়া করতে 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 করতেই আমরা দুজনকে চিনলাম, আর চেনার পর হলো আর কি, রিলেশনশিপটা হলো। আর প্রপোজ কে করলো না করলো এটা আমি ওর দিকেই ছুড়ে দেবো, সেটা ওই বেটার বলুক।
বাকিটা তো আমি এক্সপিরিয়েন্সটা আমি বলে দিয়েছি। প্রপোজ তো ওই করেছিল আমাকে। মানে ওটা সেটা কিরকম ছিল? মানে ফার্স্টে ডিরেক্ট বলেছিল আই লাভ ইউ? না, ডিরেক্ট ওরকম ভাবে কিছু হয়নি, যেহেতু ও অনেকদিন ধরে যাতায়াত করছিল, তো ফার্স্ট থেকে বন্ধুত্ব ভালো ছিল, কথাবার্তা বলতে ভালো লাগছিল, আর ও মানে এমনি মানুষ হিসেবে ভীষণ ভালো। তো যেহেতু আমি চিনতাম না তখন আমার মনে হয়েছিল মানে এরকম জাজ করেছি যে না কেমন কি হবে, যেরকম হয় বেসিক্যালি। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে না, আমি রিলেশনে অন্তত যাবো না, বন্ধু যেরকম আছে থাকুক। তো সেরকমই চলছিল, চলতে চলতে তারপর ও একদিন মানে আমারও ওর প্রতি একটা ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। হ্যাঁ, মানে আমি আমারও ভেতরে একটা ফিলিংস ছিল, কিন্তু সেটা আমি বলিনি। বলে না মানে অনেকদিন পরে যেহেতু বন্ধুত্ব হয়ে গেছে, ওর সাথে আমি মিশছি, ঘুরছি, থাকছি, তারপরে গিয়েও আমি বলিনি। আমি যতক্ষণ না মানে এরকম ও যতক্ষণ না বলছে আমি বলবো না। তো চাপা? আমি একটু চাপা। মানে আমার মনে হচ্ছিল যে ভীষণ একটু চাপা, যতক্ষণ সামনের মানুষটা কিছু বলছে তার আগে আমি যখন পুরোপুরি ওর সাথে মিশে গেছি তখন আমি আমার মানে পুরো বলতে পারছি, শেয়ার করতে পারছি। কিন্তু যেহেতু যখন ওর সাথে আমার তেমন একটা চেনা জানা ছিল না, তো তখন আমি আমার মনের কথা তেমন একটা বলতে পারতাম না। বা যাই, কেমন মুকুল প্রেমিক হিসেবে? প্রেমিক হিসেবে খুব ভালো। ওর সাথে আমি 1 বছর আমাদের রিলেশনশিপ, তো বেস্ট এক্সপিরিয়েন্স ওর সাথে আমার। মুকুলের ব্যাপারটা হচ্ছে ওর পুরো পরীক্ষায় বসেছে, ও কেমন একটা মুখ টুক করে বসে আছে। বেস্ট এক্সপেরিয়েন্স না ওয়ার্স্ট সেটা আমি জানি না ভাই, রিলেশনশিপে বেস্ট এক্সপেরিয়েন্সেসও হয়, ওয়ার্স্টটাও রিলেশনশিপে। বিকজ এর আগে যে যত আমার রিলেশনশিপ ছিল তো সেগুলোতে অনেক প্রবলেমস ছিল। সো ওর সাথে আমার মানে মেন্টাল ভালো ম্যাচ হয়, কথাবার্তার ভালো ম্যাচ হয়। সো ওর যে ড্রিম আছে সেই ড্রিমটা মানে কোথাও গিয়ে আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওর কাছে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারি। সো আমার এরকমই মানে জনের ছেলে পছন্দ, যার কাছে আমি দিনের শেষে সবটা শেয়ার করতে পারবো, মনের কথা। কোথা থেকে পেলে মুটুসিকে? আমি আগে জানতে চাই, কারণ ও এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে এটাও বলেছে পাস্টটা ভীষণ খারাপ, তাই প্রেজেন্টটা আমার এত ভালো। কোথা থেকে পেলে, মানে কিভাবে পরিচয় দুজনের একসাথে? ওই কলেজ থেকে? কলেজ থেকে না, আমি বললামই তো, আমার একটা ফ্রেন্ডের থ্রু দিয়ে ওর সাথে আলাপ হয়েছিল। এভাবেও প্রেমে পড়া যায়? এরকম ভাবেও প্রেমে পড়া যায়। এবারে মানে ও যেহেতু বললো 5টা কথা, আমিও বলি যে মানে যখন ওর সাথে দেখা হয়েছিল তখন আই ওয়াজ অলসো ইন নট আ গুড কন্ডিশন। তখন মানে এমন একটা টাইমে দেখা হয়েছিল, কাজ বাজ তো আমাকে করতে হয়, আজকে মানুষ থোড়ি দেখতে যাবে যে আমার লাইফে কি চলছে, ভাই আমাকে তো কাজ করতে হবে, আই হ্যাভ টু পে মাই ওন বিলস। এবার একটা ওই কথা দেওয়া থাকে, কাউকে যদি বলে দিই আমি কাজ করব, সেখানে তো আমি আর মানে ব্যাক আউট করতে পারি না। তো সবকিছুর একটা মানে খুব লোচা চলছিল, কাজ বাজ নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে, ফ্যামিলি অ্যান্ড স্টাফ সব কিছু নিয়ে। সেই টাইমে ওর সাথে আমার দেখা হয়, ওই কথাই হতো, মানে মানে এটা কোনোদিন প্ল্যান ছিল না, মানে হয় না যে ভাই দেখেছি একে পটাবোই, এই ব্যাপারটা মানে ছিলই না। আমি ওর বাড়িতে যখন এসেছিলাম আমি একটা অন্য জোনেই ছিলাম, মানে এরমই একটা পয়েন্ট ছিল আর কি সেই টাইমে। তো যাই হোক, মানে আমার মনে হয় যে তোমার লাইফটা তো একটা জার্নি, সেই জার্নিতে কে কখন তোমার সাথে জুড়ে যাবে সেটা তুমি নিজেও জানো না। তো ইট ওয়াজ প্ল্যান, গডস প্ল্যান, তো তাই হয়েছে। এবার বাকিটা দেখা যাক। ওই তো বললাম বেস্ট এক্সপিরিয়েন্স আর ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আমার দুটোই আছে, আই হোপ ওরও আছে, সবারই আছে হোপফুলি। বাকিটা ও বলুক। আচ্ছা, দুজনের মধ্যে ব্যাপারটা কি সম্পর্কের পর একটা পরিবর্তন তো হয়, বা সম্পর্কে তো চেঞ্জেস গুলো বিভিন্ন রকমের হয়, তোমাদের বন্ডিংটা কি বন্ধুত্বেই রয়ে গেছে নাকি ওটা সম্পর্ক নিয়ে এগিয়েছে? কারণ বিয়েও করেছে পাশাপাশি, তো এই পরিবর্তনটা ঠিক কিরকম হয়ে দাঁড়িয়েছে? পরিবর্তন তেমন একটা কিছুই মানে আমার তো মনে হয়নি। আমরা মানে প্রথম থেকেই রিলেশনশিপটাকে নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। সো এখনও সেই রকম স্টেটমেন্টেই রয়েছে, যেহেতু ও আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বয়ফ্রেন্ড, মানে সমস্ত কিছু, মানে ফ্যামিলি মেম্বার কাইন্ড অফ। সো বিয়ের পরে তুমি যদি বলো যে কিছু পরিবর্তন হয়েছে, হ্যাঁ একটু, মানে এই বিয়েটার পরে একটু ফিলিংস আর একটু বেড়েছে, মানে এটা রিয়েল লাইফে ঢুকে গেছে? রিয়েল লাইফে ঢুকেছে, হ্যাঁ। কি কি পরিবর্তন হয়েছে? দুজনে হাসছে মিচকি মিচকি। আমি তো আমি যাই না, ছেলেরা সেরম ভাবে একটা হয়তো মানে ইমোশনাল ভাবে সবকিছু জিনিসপত্র ডিল করে না, সেরম ভাবে কিছু একটা পরিবর্তন হয়নি। মানে আজকে
আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাও আমার কাছে স্পেশাল, তাই আমি ওর সাথে আছি। মানে বন্ধুদের জায়গাটা আলাদা, ওর জায়গাটা আলাদা। আজকে একটা লাইফ পার্টনারের সবার খুব দরকার আমার মনে হয়, ভালো লাইফ পার্টনারের যে তোমাকে বুঝবে। আমার কাজ থেকে চালু করে, আমি খুব কাজ প্রেমী একটা মানুষ, আমি খুব কাজ পছন্দ করি, মানে আই সোয়ার আমি কাজ ছাড়া, মানে যদি কাজ না থাকে আমি পাগল হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো সেখানেও আমার কাজ বোঝে, আমাকে বোঝে, আমার সময় বোঝে। আমি যে একটু ফাঁকি মেরে ক্রিকেট খেলতে যাই, সেটাও ওনার দয়াতে আমাকে সেই টাইমটা উনি অ্যালাউ করেন আর কি। যাই হোক, আর কি চাই একটা ছেলের লাইফে? কাজ করছি, টাকা কামাচ্ছি, খেলতে যাচ্ছি, গার্লফ্রেন্ড আছে, বউ হয়ে যাবে, এনাফ আমার জন্য। মানে মাই লাইফ ইজ কমপ্লিট, আমার আর কিছু চাই না। ফ্যামিলি আছে, সব সব ঠিকই আছে, চিল পুরো একদম। যখন বিয়েটা হচ্ছিল, যখন ও সিঁদুরটা পরাচ্ছিল, খুব ভালো অ্যাক্টরস হতে পারে, আমি অতটা ভালো অ্যাক্ট্রেস নই। সো কোথাও গিয়ে ওটা একটু ফিল হচ্ছিল যে না, যেহেতু রিয়েল ডেট করি, যখন আমি অভিনয়টা করি তখন আমার কাছে ওটা কে ম্যাটার করে না যে কে আছে পড়াচ্ছে বা কিছু। যেহেতু আমি ডেট করি এবং পছন্দের মানুষের হাত দিয়ে সিঁদুর পরাটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সো সেটা তুই খুব ভালো অ্যাক্টর, তুই হয়তো ওই সময় অ্যাক্টিংই করছিলিস। না, ওটা আমি অ্যাক্টিং করছিলাম না, ওটা আমি নার্ভাস। বাট আমার মানে ওটা আমার মনে হয়েছিল যে একটু আলাদা মনে হয়েছিল, যে বিয়ের মধ্যে পছন্দের মানুষের হাত দিয়ে সিঁদুরটা পড়ছি, ভালো লেগেছিল। কি কেলেঙ্কারি ঘটিয়েছে মুকুল? কেলেঙ্কারি তেমন একটা কি ঘটিয়েছিস তুই বল? নার্ভাসনেস কাজ করছিল আমার মধ্যে। ও হ্যাঁ, ও তো হাত পাত কাঁপছিল মানে সিঁদুর পরাতে গিয়ে, মানে নিজের গার্লফ্রেন্ডকে সিঁদুর পরাতে হাত কাঁপছিল। না, এটা গার্লফ্রেন্ডের জন্য না, মানে আমার বিয়ে, মানে আমি বলছি, আমি এমন একটা ছেলে যে আমি কোয়েডে পড়েছি ছোট থেকে, ঠিক আছে, ছোট থেকে, নার্সারি থেকে। সেইখানে আমি স্কুলের 12 বছর, মানে টিল ক্লাস 10 আই ওয়াজ সিঙ্গেল। মানে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা লল একটা ছেলে। আমি তারে কোনোদিন মানে এই বিয়ের একটা এরকম অ্যাম্বিয়েন্স আমি ফিলই করিনি ভাই। হ্যাঁ, লোকের বিয়েতে গেছি, খেয়েছি দিয়েছি, চলে এসেছি, বাট নিজে কোনোদিন এই জায়গাটাতে আমি নিজেকে প্লেসই করতে পারিনি। সেদিন আমার উপর না সবাই এরকম ভাবে তাকিয়েছে যে কখন মুকুল সিঁদুরটা পরাবে, ওর মাসি দেখছে যে নাকে সিঁদুরটা পড়বে কি না, এইসব ব্যাপারগুলো চেক চলছিল আর কি। তো আমি মানে টেনশনে না ঘাবড়ে গিয়ে কোথায় একটা পরিয়ে দিয়েছিলাম। আমি বলছে যে সিঁদুর ভালো করে পরাবি, নাকে যেন, সবাই আমাকে বলছে সিঁদুর ভালো করে কি অস চলছে ও ওটাতে, মানে ঘাবড়ে ফাবড়ে গিয়ে আমি এত শুট করেছি কোনোদিন, আমি এটা মানে আমি শুট তো মনেই হয়নি। আমি ওইটাই আর কি ব্যাপার, যে মানে আমি এত ঘাবড়ে গেছি, আমার ঘাম ফাম বেরিয়ে গেছে, সিঁদুরটাও আমি কোথায় একটা পরিয়ে দিয়েছি, ঠিক জায়গায় পরাতে পারিনি। যাই হোক, আচ্ছা, এরকম একটা বিষয় দিয়ে মানে দর্শকের মনে এরকম একটা বাজ ফেলার কি খুব দরকার ছিল? আমি প্রচুর কমেন্ট নিয়ে এই কথাটা বলছি, কমেন্টস দেখে। মুকুলের যা ফ্যান ফলোয়ার্স আছে সবাই খুবই মানে লয়াল, এবং ওর খুব হেড কমেন্টস খুব কমই পড়ে, মোটামুটি সবাই ভালো কমেন্টসই করে আমি যত কমেন্টস চেক করি। তো দর্শক কোথাও গিয়ে আমার মনে হয়েছে পছন্দ করেছে জিনিসটাকে, ওরা মেনশনও করেছে, যেটা ফেক হোক বা রিয়েল হোক, যাই হোক, যেটাই হোক, কনগ্রাচুলেশন। বিকজ ওরা ভালো করেই জানে যে আমরা ডেট করছি, তো দুজনের প্রোফাইল থেকেই দুজনের ছবি ছাড়া রয়েছে। তো আমরা এমন কিছু মানে করিনি যে ও আমার বন্ধু মানে বন্ধু আছে, বা আমরা হঠাৎ করে এ করে দিলাম। লোকজন জানে, মোটামুটি ওর ফ্যান ফলোয়ার্স জানে, যারা রেগুলার বেসে ওকে কমেন্ট করে বা ওর ওয়েল উইশার, তারা আর কি লিখেছে যে যেটা ফেক হোক বা রিয়েল হোক, কনগ্রাচুলেশনস। মানে আমাদের ওর দর্শকের পছন্দ হয়েছে জিনিসটা, কাজটা। এবং কোথাও গিয়ে এটাও মনে হয়েছে যে ওদের আমরা কোনোভাবে ভালো লাগাতে পেরেছি, সে গান হোক বা যে কাজ আমরা করেছি সেটা। তো এটার জন্য ও কি বলবো আমি জানি না। কোন একটা কাজ করলে, মানে আমাদের এই ফিল্ডে তুমি কোন একটা কাজ করলে, তুমি 10 জনের কাছ থেকে তুমি 10 আউট অফ 10 পাবে না। কেউ তোমাকে 7ও দেবে, কেউ 5ও দেবে। এবারে আপাতত অডিয়েন্সের যা রিয়াকশন, সেগুলো কিন্তু কাজের উপরে হয়নি, কারণ আমার মনে হয় যে এখনো যেহেতু মেইন কাজটা এখনো বেরোয়নি, তো অডিয়েন্স দেয়ার ইন আ হুক যে আদৌ বিয়েটা হয়েছে কিনা, এইটা একটা ওদের কাছে খুব কনফিউশন কাজ করেছে। এবারে সেটাকে মেনশনও করেছে যে কিছু জন লিখেছে যে যদি রিয়েল হয় তাহলে কনগ্রাচুলেশনস, ফেক হলেও কনগ্রাচুলেশনস। এবারে ওদের সেই জায়গাটা হচ্ছে যে না, দুজনকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, তার মানে ঠিক আছে, ফেক হোক আর রিয়েল হোক আমাদের কি যায় আসে আলটিমেটলি, বাট দেখতে ওদের ভালো লেগেছে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা ডিজিটাল মিডিয়াতে কাজ করছি, সেইখানে দেখতে যখন একটা জিনিস ভালো লাগছে, তখন সেই জিনিসটা আমারও ভালো লাগছে বা ওরও ভালো লাগছে, যে না অডিয়েন্সের পছন্দ হচ্ছে।
এবারে পিয়ার স্টান্টস তো অনেকেই অনেক ভাবে করে, এবারে এদের কাজটা এরকম ভাবে ওরা চেয়েছিল আমার মনে হয়। কাজ করা নিজে মানে তোমার অডিয়েন্স ডিসঅ্যাপয়েন্টেড হবে, না সেরকম আমি কিছু একটা করিনি। যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তার সাথে যদি তুমি ম্যারেজ, হ্যাঁ আমি এই শুটটা অন্য কারোর সাথে করতে পারতাম না, এটা আমি বলে দিচ্ছি, আমি এটা কোনোদিনই করতে পারতাম না। অডিয়েন্সের ভালো লাগবে, আমি এটা কোনোদিনই করতে পারতাম না। খুব স্পেশাল ছিল, মানে ও হুট করে একটা মজার ছল দেখে উঠে বলছে এই বিয়েটা আমি কারোর সাথে করতে পারতাম না। না আমি একদমই করতে পারতাম না। ওর রিঅ্যাকশনটা খুব অন্যরকমের ছিল। আমি কোনোদিনই করতে পারতাম না এই শুটটা অন্য কারোর সাথে, তো নেভার আমি পারতাম না। কে বেশি সাংসারিক আর কে বেশি মানে বাউন্ডুলে ঘুরি? সেকেন্ডটা আমি, ফার্স্টটা ও সব সামলায়। স্বাভাবিক, হ্যাঁ পুরোটাই আমাকেও, ঘর বাড়ি সবটাই ও। আচ্ছা এটা কবে কি বিল দিতে হবে সেটা আমাকে মনে করাই, কিন্তু খুব একটা বেশি বাউন্ডুলেও নয়। আরে বাউন্ডুলে মানে চিল আর কি, যেরকম আমি খুব একটা বেশি নস, মানে চিল তো, আমি টিভি দেখি, চিপস খাই সব আর কি। তাও গিয়েও কোথাও গিয়ে না মাথায় রাখে, মানে আজকে সবাই সবার নিজেরটা নিয়েই শুধু ভাবে না, তো তুমি যখন নিজের থেকে বেরিয়ে অন্য কারোরটা ভাবতে পারছো, এটা আমার কাছে অনেক বড় জিনিস। তো ও ভাবে, সবার কথাটাই ভাবে, মানে আমি কি করলাম বা আশেপাশের লোকজন কি করলো সেই জিনিসটা যে ভাবে, এটাই অনেক বড় আমার। মুকুলের প্রতি প্রেমে পড়ার জন্য কি এইগুলোই কারণ ছিল? হ্যাঁ, কারণ আমি ওর সাথে মিশেছি 2-3 মাস, তারপরে গিয়ে আমার প্রেমটা হয়েছে। 2-3 মাস ধরে আমরা শুধু কথা বলেছি, ঘুরেছি, খেয়েছি, কিন্তু প্রেম মানে প্রকাশ হয়নি। মানে আমার একটু টাইম লাগে মিশতে, বুঝতে, তারপর গিয়ে না মনে হয়েছে যে না প্রেমটা করা যেতে পারে। মুকুল কি দেখে প্রেমে পড়েছে? ওর তো অনেকগুলো কারণ আছে। ও তো প্রথমেই প্রেমে পড়েছে, ও তো এইসব কিছু দেখেনি, আমি তো দেখেছি অনেক কিছু, তারপর গিয়ে প্রেম। প্রথমে কি করে প্রেম বললো? তুই তো তারপরেই যখনই এসে দেখলি, তারপরেই ইনস্টাগ্রামে মেসেজ। আরে ওগুলো তো একটু ট্যাকটিক্স থাকে, প্রেমে পড়িসনি, ওই একটা ওই হয় না ভালো লাগা, ইনফ্যাচুয়েশন ক্লাস 8 এ হয়েছিল লাস্ট। তাহলে কি হয় যে দেখেই তারপরের দিনকে ইনস্টাগ্রামে ওটা ছেলেদের ট্যাকটিক্স, ওটা সবাই করে, ওটা আমি কারণ সব ছেলেরাই করে মোটামুটি, একটু আমার যা মনে হয় ধারণা আর কি। ওটা জাস্ট কথা ইনিশিয়েট করেছিলাম কথার জন্য আর কি। যখন একটা সিঙ্গেল ছেলেটা মেয়েকে মেসেজ করবে না, কি রে ভাই, হ্যাঁ এখন আমি কাউকে করি না, হয়ে গেল। আচ্ছা ফোন চেক করা হয় দুজনের কখনো? আমি না ও করে। এই আমি কোথায় ফোন চেক, এগুলো কি বলছিস তুই? দেখে না ও ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি দেখে না, আমি ডাইরেক্টলি না, হয়তো আমার পাশে ফোন ঘাটলে আমার চোখ যায়, আমি আলাদা করে কোনোদিন ফোন চেক করি না। ওর কি ফোন কেন চেক করব? আমি ফোন চেক করি। এটা কি ইনসিকিউরিটি নাকি পজিটিভনেস? মাঝে মাঝে এটা মনে হয় না যে ওই ইয়ারলি মেইনটেইন, এটা মান্থলি একবার করে মেইনটেইন করতে হয় যে না ঠিকঠাক আছে তো। ওটা না বলেই চেক করে নিস তুই? মাঝে মাঝে না বলেও চেক করে নি। আমি জানিও না। না একে অপরের ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করা আছে একে অপরের? ফেসবুক আমি তো ইউজই করি না। আমি ফেসবুকে বিয়ের ছবি ছেড়েছি, আমি ফেসবুক ইউজই করি না। না প্রচুর মেয়ে অনেক ধরনের মেসেজ করে তো ইনস্টাগ্রামে, তো আমি কি রিপ্লাই করিনি? তুই রিপ্লাই করিস না, আমি দেখি তো কি হয়েছে, দেখি দেখবে আমার কি আছে, আমি রিপ্লাই করি না, আমি ফোন চেক করি না গাইস। তোর যত গার্ল ফ্যান ফলোয়ার আছে সবাই কিন্তু আজকে শুনে নিল যে আমি কিন্তু ফোন চেক করি, বুঝে শুনে মেসেজ করো। মোটামুটি অধিক যদি ফলোয়ার্স দেখা হয় সেটা হচ্ছে মেয়ে, একদম একসাথে। হ্যাঁ মানে হ্যাঁ মানে এই ছবিগুলো আপলোড হওয়ার পর সবার রিয়াকশন আর কমেন্ট সেকশন দেখতে দেখতে আমি নিজে ভাবছি যে মুকুলের এতগুলো মেয়ে ফলোয়ার্স, মানে এতগুলো। কিন্তু আমার ভালো লেগেছে যে কেউ এইটা বলেনি যে আমার মন ভেঙেছে, সবাই কনগ্রাচুলেশনস জানিয়েছে, এইটা আমার খুব ভালো লেগেছে। না রাস্তাঘাটে বেরোলেও আমি যখনই দেখি ওর ম্যাক্সিমাম মেয়ে ফ্যান ফলোয়ারই এসে ছবিটা তোলে ওর সাথে। ইনফ্যাক্ট আন্টিরাও থাকে, মানে মেয়ে জনারটা ওর বেশি স্ট্রং, সে কাকিমা হোক আন্টি হোক, আর টিনেজার্স বাচ্চা মেয়েরাও ওকে বেশ পছন্দ করে। আচ্ছা যখন রাস্তাঘাটে বেরায় অনেক তো ফলোয়ার্স অনেক তো ফ্যানেদের সাথে দেখা হয়, তো কোথাও গিয়ে যখন বলে ছবি তুলবে তোমার রিঅ্যাকশনটা কি থাকে? থাকি আমি সাথে থাকি, বলতে তুলে নে ছবি, আমি আছি। আচ্ছা একে অপরকে প্যাম্পার করা হয়? ও করে, আমি মনে করি না, এটা ও বেটার বলতে পারে। এই সব ওর দিকে ঠেলে দিয়েছে মোটামুটি। ও করে প্যাম্পার, আমাকে করে, কারণ আমি একটু ওই ও যেটা বললো না, মানে কি করে বোঝাবো, আমি এক্সপ্লেনই করতে পারছি না। মানে আমি একটা আলাদা জোনে থাকি হয়তো মাঝে মাঝে, সেই টাইমে আমাকে খাওয়ানো, কখন খাবারটা চলে এলো আমি জানি না, আমি জাস্ট গেলাম, মানে হয় না মা রান্না করে রেখে দেয়, শুধু এসে ছেলে খেয়ে নিয়ে চলে যায়, ব্যাপারটা ওর মানে আমি যাই ওর সময় খাইয়ে দেয়, মাথাতে থাকে আমি তো গেম খেলছি বা মোবাইলে কিছু ঘাঁটছি। তো প্যাম্পার আমি প্রচুর পাই ওর কাছ থেকে, প্রচুর প্যাম্পার করে। আমি রাস্তায় বেরোলে আমি খুব বাচ্চাদের মতন করি যে আমি এটা খাবো ওটা খাবো, কিনেও দেয় আমাকে।
বাকিটা তো আমি তোকে করি প্যাম্পার, তুই বল। হ্যাঁ করে, অতটা বেশি করতে পারি না, একটু। সেটা কিরকম থাকে? ও যেমন আমি অনেকটা করি, ও করে মোটামুটি করে। মোটামুটি ও একদম ছন্ন ছাড়া, তুমি ওকে একদম বেঁধে রেখেছো। তো আমি খুব মেনটেন। আমি আগে ও যখন মানে রিলেশনে যখন ছিলাম না, তখন আমি একদম প্রপার টাইমে ঘুম থেকে ওঠা, প্রপার জিমে যাওয়া, প্রপার টাইমে খাবার খাওয়া। যেহেতু আমি অনেক সময় শুটে থাকি, তখন শুটে থাকলেও আমি প্রপার টাইমে আগে লাঞ্চটা করে নিই। যখন যতই শুট চলে মানে আমার লাঞ্চটা পাঠিয়ে দাও, মানে একদম টাইমিং ধরে ধরে মেনটেন করা। ও অপোজিট না, উল্টো। তো যখন আমি একা খেয়ে নিচ্ছি, ও খাচ্ছে না, কাজ করছে, তো তখন আমি একা একা খাবো, তো আমি ওকে একটু খাইয়ে দিলাম, এরকমই। এই যে আমি রাত্রে ঢুকি খেলে 2-3টে, তুই কিছু বল। 2-3টে পর্যন্ত ওর ক্রিকেট খেলা চলে, আমি তো ঘুমিয়ে যাই। আর অত রাত্রেবেলা আসে, তখন উঠে সেই নিচের তলায় গিয়ে চাবি খোলা, খাবার দেওয়া, এগুলো করতে তো হয়। আচ্ছা, একজন প্লাস একজন পুরো মাইনাস। আমি ফুল মাইনাসে আছি। দুজনের মধ্যে কখনো ঝগড়া লাগে? প্রচুর ঝগড়া লাগে, প্রচুর। সেই ঝগড়া প্রচুর না প্রচুর না, ঝগড়া লাগে না, মোটামুটি এই সমস্ত ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া লাগে। এই খাওয়া, ও টাইমে খাওয়া দাওয়া করে না। স্নান করবে সেই বিকেলে 5টার সময়, আমাদের স্নান কখন 12টা-1টার সময় করে। আমার এই সব নিয়ে ঝগড়া হয়। কিন্তু ঘুম থেকে উঠছে সেই, আমি কিন্তু টক্সিক নই গাইস। 3টে-4টে ঘুম থেকে উঠছে, এরকম এইগুলো নিয়ে একটু হয়। মোটামুটি তোমার যে এতক্ষণ ইকুয়েশন ওর কাছ থেকে শুনলাম, ও সব সামলে রাখে, শুটিং থেকে, খাওয়া থেকে, ঘুমানো থেকে, সমস্তটা। আর একটা জিনিসের ঝগড়া লাগে, আমরা যদি কোনো সময় গেম খেলি, তো ওর টার্গেট থাকে অলওয়েজ। কোন গেম সেটা বলে দে। উনোতে বলবি, উনোতে জেঙ্গাও বলবি, জেঙ্গাও বল। উনো, জেঙ্গা সবকিছুতে ওর টার্গেট থাকে, আরো 5জন খেলছে, ওর টার্গেট থাকে আমাকে ও কোনোভাবেই জিততে দেবে না। এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়, সিরিয়াস, মানে ওই ছোট জিনিসটা থেকে বড় ঝগড়া হয়ে যায়, পুরো এরকম হয়ে যায়। আমি ভাবছি আর আমি ওকে একটা গেমের জন্য কে ঝগড়া করে ভাই। আর কি হয় না, ব্যাপারটা আমি ছোটবেলা থেকে না প্রত্যেকটা গেমে জিততাম, তো ওই একটা ব্যাপার আছে যে জিতবই। এবার আমি জিতে যাচ্ছি, দেখছি, তখনই দেখছি ও এমন একটা কিছু করে দিল, আমি হেরে গেলাম, ওটা আমি নিতে পারি না, তখন ঝগড়া হয়। আচ্ছা, আমার একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি একটা পোস্ট দেখেছি ইনস্টাগ্রামে, কালার প্যালেট বলে। কালার প্যালেট, হ্যাঁ, তো আমার জানার এটা ইচ্ছে যে দুজনের মধ্যে সম্পর্কের কালারটা কি। যদি জিজ্ঞেস করে লাভ কালার, হোয়াট ইজ লাভ কালার, তো তোমাদের সম্পর্কের কালারটা কি? আমার জন্য হোয়াইট, ওর জন্য আমি জানি না। তোর জন্য কি? লাভের কালার আবার কিছু হয় নাকি? ওর কাছে কালারলেস ইন্টারেস্ট। কালার তেমন আমার কাছে হোয়াইট, তার রিজন আছে, আমি বলবো আগে। রিজনটা বল। আমার কাছে আমার মনে হয় আমাদের লাভের কালার প্যালেটটা হোয়াইট বিকজ অফ আমি একটা রিলেশনশিপ থেকে শান্তি খুঁজি, যেটা চাওয়া ভুল বেসিক্যালি। কারণ আলটিমেটলি হ্যাঁ, আমি অনেক রিলেশনশিপে দেখেছি আমি কোথাও শান্তি পাইনি ভাই। এটা হয়তো আমার ফার্স্ট রিলেশনশিপ, আমি অনেক প্রেম করেছি, সেখানে গিয়ে আজকে আমার মনে হচ্ছে যে না, এখানে সব থেকে বেশি কম ঝগড়া হয়, মানে আমার কাছে একটু হলেও শান্তি বেঁচে থাকে। তো আমার জন্য একটা মানুষ হচ্ছে সেটা পিস, বিকজ আজ রিলেশনশিপে আমি ওর সাথে আছি কারণ আজকে আমার কোনো মানে আমার বাজে টাইমে আমি ধরছি, ভালো টাইমে মানুষ মানুষকে মনে রাখে না, বাজে টাইমে তোমার পাশে দাঁড়াবার জন্য কাউকে তো লাগবে। আমার বন্ধু বান্ধবও দাঁড়াবে, আমি জানি, নাও দাঁড়াতে পারে, আমার যায় আসে না, কিন্তু ও না দাঁড়ালে আমার যায় আসবে, ও দাঁড়াবে বলেই আমি ওর সাথে আছি। তো আমার কাছে রিলেশনশিপের ওই কালার প্যালেটটা হচ্ছে হোয়াইট, বিকজ হোয়াইট হচ্ছে পিস, তাই আমি ওর কাছে শান্তি পাই, তাই আমি আছি। আই থিঙ্ক ও শান্তি পায়, তাই ও আছে, আমরা ভালো আছি, সেটাই হোয়াইট। মোটামুটি বিয়েতে যা দেখলাম, সাদা আর ভালোবাসার রং সাদা, সেটা আমি মানলাম, কিন্তু বিয়েতে যা দেখলাম এরকম কালার প্যালেট, মানে হলুদ ছিল, লাল ছিল, আর বিভিন্ন কালার প্যালেট ছিল, সেগুলো কি নিজেদেরই চুজ করা? পুরো রেসপন্সিবিলিটি ও নিয়ে করেছে, কিন্তু এটা দেবারগোদাকেও মানতে হবে, দেবারগোদা পুরো দায়িত্ব ওকে দিয়েছিল। ইচ এন্ড এভরিথিং, কোনটা আমি পরবো, আমার হাতে কি থাকবে না থাকবে, ইচ এন্ড এভরিথিং, এই ফিল্ডে ও বেস্ট। তাহলে ও যে বলে সম্পর্কে কোনো কালার হয় না, সেখান থেকে দাঁড়িয়ে এতগুলো কালারের ভ্যারিয়েশন বের করেছে। ওই জন্য আমি সেফ খেলে দিয়েছি, আমি হোয়াইট বলে দিয়েছি, বাকিটাও ও ডিপ্লোম্যাটিক একটা অ্যানসার দিয়েছে গাইস। আমার কাছে ওরকম ভাবে কোনো কালার নেই, সত্যি কথা বলতে ভালোবাসার কোনো কালার নেই ওর কাছে, নেই, ও কালার ব্লাইন্ড হয়তো, কোনো কালার নেই আপাতত।
আপাতত কালার খুঁজে এই পাইনি। শুটটা কোথায় কি করা হয়েছে? কি জায়গার নাম ছিল ভুলে গেছি। গড়ালগাছা রাজবাড়ি আই থিঙ্ক। না, হ্যাঁ ডানকুনি গড়ালগাছা রাজবাড়ি। আচ্ছা, যখন বিয়ে করবে পরবর্তী সময় তখনও কি এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট বা যেগুলো আমরা রিলে দেখতে পেয়েছি সেগুলোই থাকবে, না নাকি অন্যরকম ভাবে আবার ইচ্ছে বিয়ে করার? একদমই অন্যরকম হবে। আমার বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং আছে, যেটা আমি 1% কিছু এখানে কিছুই বলিনি। পুরোটাই ও যতটুকু ইনিশিয়েটিভ নিয়ে করেছিল ততটুকুই হয়েছে। আর বাকি দেবার্গতা যা ইনিশিয়েটিভ নিয়েছিল, আমি এখানে মাথায় লাগাইনি কিছু। আমার বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং আছে, সেটা আমার মানে ওর সাথে আমাকে হয়তো 1 বছর টানা এটা ধরে প্ল্যান করতে হবে যে বিয়েতে কি করবো, কি করবো, কি না করবো। মানে এইটা আপাতত ও পুরোপুরি ওর ইনিশিয়েটিভে হয়েছে, যে কি গায়ে ওই কি বলে এটাকে, আইবুড়ো ভাতে কি পরবো, হলদিতে কি পরবো, বিয়েতে কি পরবো, সবকিছু। আচ্ছা, এরকম একটা কনসেপ্টে হ্যাঁ বলার কারণ কি? মানে শুধুই এটা তো হতে পারে না যে ডেট করো বা ভালোবাসো একে অপরকে, তাই এটাও হতে পারে না যে দুজনে বিয়ে করতে চাও তাই প্র্যাকটিস একবার, এটাও হতে পারে না। তো হয়েছেটা এক্স্যাক্টলি কি, মানে কারণটা কি? হয়েছেটা কি, ওকে যখন অ্যাপ্রোচ করা হয়েছিল তখন আমার কাছেই ও ডিসকাস করলো যে কি করা যায় বল, এরকম বলছে। এর আগে আবার এসেছিল, তখন আমি না বলে দিয়েছিলাম। না, ওর অন্য জনার এসেছিল, এদের আসেনি। সেম জনই তো বললো কন্ট্যাক্ট করেছে। আচ্ছা, তা আমি জানি না, যাই হোক। এর আগে একবার অ্যাপ্রোচ করেছিল আর কি, আমি না করে দিয়েছি, আমি করবো না বলে দিয়েছিলাম। আচ্ছা, এটাতে তুমি তখন না কেন বলেছিলে? তখন না কেন? আগেরটাও তোকে বলেছিলাম আমি, কিন্তু তখন তুই তোর কাছ থেকে আমি কিছু শুনিনি, আমি নিজেই বলে দিয়েছিলাম যে আমি করব না। আবার যখন ঘুরে এসেছে সেকেন্ড টাইম, তখন আমি তোকে জিজ্ঞেস করেছি। যখন ঘুরে তোর কাছে এলো তখন তুই আমার কাছে কেন এটা জিজ্ঞেস? আগেরটাও তো তোকে বলেছিলাম যে মানে আমি তোকে জিজ্ঞেস করিনি যে করবো কি না, আমি বলেছি করবো না, ওকে ফোনে ডিরেক্ট এইটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি করবো কি করবো না। এবারে তাহলে কেন করলে? এবারে কেন করলাম, বিকজ আমাকে যে গানটা ওরা পাঠিয়েছিল, গানটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে কি আমার মনে হলো যে যখন আমরা রিয়েলি ডেট করছি তো করি, একটা ভালো কাজের এক্সপিরিয়েন্স হবে। এরকম ধরনের কাজ তো কোনোদিন করিনি। আমি যখন সিরিয়াল করতাম তখন আমার একটা বিয়ের এক্সপিরিয়েন্স আছে, তখন ওরকম বিয়ে টিয়ে সমস্ত কিছু হয়েছিল, বাট ওই ফেক ব্যাপারটাই ছিল। বাট এটা কি পছন্দের মানুষের সাথে কাজটা করার মধ্যে মনে হয় বেশি ভালো হবে ব্যাপারটা। আর অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি ছিল না, বিয়ে হচ্ছে আর বিয়ে কি হচ্ছে, আমার বাড়ির সবাই লোকজন এসেছে, ওয়াজ এনজয়িং যে মুকুলের আর মৌটুসির বিয়ে হচ্ছে, এটা একটা ব্যাপার ছিল। তো আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, মুকুল বিয়ে, মুকুল মৌ বিয়ে। তো জিনিসগুলো, তারপর যে গানটা আসছে সেই গানটাও খুব ভালো। তো একটা ভালো কাজ যেটা লোকজন দেখে খুব অ্যাপ্রিশিয়েট করবে, গানটাও সব ঘরে ঘরে বাজবে। মৌ এন্ড মুকুল ওয়েডিং। হ্যাঁ, ওয়েডিং। তো আমি বললাম যে ঠিক আছে, করা যেতে পারে। এই জন্য ভেবেই বললাম, কারণ আমরা যদি অন্য কিছু আর কি ভেবে হ্যাঁ বলেছিলিস তুই, বল। আর আমি তো তোকেই জিজ্ঞেস করেছি, আমি বলেছিলাম যে আমি করব। ও হ্যাঁ না বললে আমি এক পাও নড়তাম না। ছাদ না তলায় দুটি মন মিলে মিশে যায়। আচ্ছা, কি প্ল্যান এর পরবর্তী সময় যখন বিয়ে করবে? আমরা কিছু একটা শুনতে চাই, কারণ এটা রিল ছিল, আমরা একটা রিল ধরে বসে আছি, সেখান থেকে একটা রিল বেরিয়ে অনেক প্ল্যানিং আছে আমার। যেমন ইচ্ছা আছে ডেস্টিনেশন ওয়েডিং করার, ওরও আই থিঙ্ক বাইরে করা, একটু গ্র্যান্ড ভাবে হবে ব্যাপারটা, তাই তো? না, আমার বিয়ে অলওয়েজ একটা ছোটবেলা থেকেই ড্রিম ছিল যে বিয়ে একটা গ্র্যান্ড হবে, আমি ওড়না নিয়ে আসবো, এরকম একটা ব্যাপার আছে। তো বিয়েই করবো না এরকম একটা ব্যাপার, মানে আমি বিয়েই করবো না। যদি আমি বিয়ে করি তাহলে গ্র্যান্ড ভাবে বিয়ে করবো। এবার হয় না, তুমি যেরকম ভাবো সেরকম হবেই না এক্স্যাক্টলি। হ্যাঁ, হয়তো ওর থেকে বেটার হতে পারে, ওর থেকে বেটার হতে পারে, ওর থেকে নাও হতে পারে, হুট করে হয়ে গেল সেটা হতে পারে। মানে বিয়েটা নিয়ে তেমন ভাবে ওরকম মাথা লাগাতে নেই আমার মনে হয়, হুট করে জন্ম হয়ে গেল মৃত্যু বা বিয়ে কিছু তিন বিধাতা নিয়ে। বাট ওই যদি তুমি বলো ড্রিম বিয়ে, তো ওই রকমই একটা ব্যাপার আছে যে একটা গ্র্যান্ড বিয়ে, রয়্যাল বিয়ে হবে। আর মুকুলকে কোন রূপে দেখতে চাও, আরো কোন কোন ক্যারেক্টারের মধ্যে বিল্ড আপ করতে চাও? আমি মানে পারবো না আমি জানি, বাট আমি খুব কমফোর্টেবল ড্রেসে আমি বিয়েটা করতে চাই। জিজ্ঞেস করলাম আমি কি রূপে তোকে আমি ওইটাই আমি বলছি, মানে আমার খুব ইচ্ছে যে বক্সার পরে যদি আমি করে নিতে পারতাম। আমি জানি আমি পারবো না, বাট আমি এবারে এক্সপিরিয়েন্স করেছি ভাই, প্রচন্ড গরম লাগে ভাই। মানে আমি জানি না, ছেলেদেরকে হ্যাটস অফ ভাই যারা বিয়ে করেছে ভাই। আর মেয়েদের গরম লাগে না অত কিছু পরে থাকে, সেটা মেয়েরা বেটার বুঝবে, আমি কি করে জানবো বল। মুকুলকে সাউথ ইন্ডিয়ান অ্যাটায়ারে দেখার খুব ইচ্ছা, আমার মনে হয় ওকে খুব ভালো লাগবে। মোটামুটি তোমাকে নিয়েও একটা পরিকল্পনা চলতে থাকে যে এরকম এরকম ড্রেস, এরকম এরকম ক্যারেক্টার তোমার জন্য যাবে। ও সব ঘাটে, এগুলো আমি বুঝি না। মানে আমাকে যদি একটা লুক ব্রিফ করতে বলা হয়, আমি জিরো।
আমার বাবা আমাকে যা প্যান্ট কিনে দিত আমি পরতাম, মা যা জামা কিনে দিত আমি পরতাম, আমার ফ্যাশনটা পুরো জিরো। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েট যে হয়, যে ক্রিয়েশন গুলো আমরা দেখতে পাই, এগুলোর পেছনেই তো আমার মনে হয় যে অনেকটা হাত রয়েছে মৌটুসির। হ্যাঁ, কন্টেন্টেও ও আমাকে হেল্প করে, কারণ আজকে আমি ওকে মানে এটা বলা উচিত না, বাট এরকম ভাবে আমি বলি প্লিজ তোর শ্যুটটা তুই ক্যান্সেল করে দে, কারণ কালকে আমার শ্যুট আছে। তো সেই জায়গাটাও কম্প্রোমাইজ করে। একটা মেয়ে এতটা যখন কম্প্রোমাইজ করছে তোমার জন্য সব জায়গাতে, তো অবভিয়াসলি সে তোমাকে ভালোবাসে। আর কন্টেন্ট আমার মাথায় কিছু যদি আসে, যেমন ও কালকে ঘুমোচ্ছিল রাত্রেবেলা, আমি ওকে জাগিয়ে আমি বলি যে দেখ তো এটা কেমন লাগছে, মানে এটাও হয় আর কি বেসিক্যালি, যে ফার্স্ট আগে ওর কাছ থেকে আমি শুনি যে কেমন লাগছে এটা দেখ, ও যদি বলে যে না ঠিক লাগছে, এটা হাসি লাগছে, বা এই জায়গাটা একটু চেঞ্জ করে দে, সবকিছু আমি এগুলো শুনি, আমি দেখেছি এগুলো ওয়ার্ক করে। ঘুম থেকে তোলার পর রিঅ্যাকশনটা ঠিক কিরকম থাকে? এরকম থাকে, হ্যাঁ কি হয়েছে দেখা দেখা দেখা, তারপর এরকম করে চলছে, এরকম করে হয়তো দেখছেও না, হ্যাঁ ভালো ভালো ভালো। তারপরে কালকে আমি কান্নাও করে দিয়েছি। কালকেও কাঁদছিল, আমি ঘুম থেকে উঠে দিয়েছি, আমি একদম গভীর ঘুমেছিলাম, ও হঠাৎ করে আমাকে জাগি, মানে ও তো রাত্রেবেলা করে এডিট করে, তো আমি ঘুমিয়ে যাই, অত রাত মতো জাগার অভ্যাস নেই আমার, রোমান্টিক ছেলে ভাই, আমি ঘুমিয়ে যাই, ঘুম পেয়ে যায়। তো 2:30-3টে নাগাদ আমাকে পুরো এমন ভাবে ডাকলো, এই দেখ দেখ পাকিস্তান ওই যেটা হচ্ছে, ওই যেটা এখন অ্যাটাক করে দিয়েছিল কাল মাঝরাতে, তো সেটা আমি দেখাচ্ছিলাম, আর তখন আমি ভিডিও এডিট করছিলাম, আমি ওকে এডিট দেখাবার জন্যই তুলেছিলাম। ঘুমে রয়েছি, এমন ভাবে জাগিয়েছে, আমি কেঁদেই ফেললাম উঠে। এটাই মনে হয় সম্পর্কের মূল জিনিস, যে এটাই হচ্ছে সম্পর্কের মূল জিনিস। ও যেটা বললো পিস বা ভালোবাসার রং কালার, এখন কি আমি ডেফিনেশন দিতে পারবো যে আমার কাছে ভালোবাসার কোনো কালার নেই, বিকজ কোনো সময় এটার কালার হোয়াইট, কোনো সময় ইয়েলো, কোনো সময় রেড, কোনো সময় গ্রিন, আবার কোনো সময় ব্লু। সো অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট ভালোবাসার ক্ষেত্রে আমার মনে হয়। তো কোনো দিনই বাট কন্টেন্টের জন্য অলওয়েজ বদার করেছি ওকে, হয় না যেটা লোকে দেখে মনে করে যে না খুব পারফেক্ট, খুব দেখে না, মানে প্রত্যেকটা রিলেশনশিপে এই জিনিসগুলো থাকবে, পারফেক্ট তো একদম অ্যাডজাস্টমেন্ট করতে পারছে। আচ্ছা, যেমন ও, যেমন আমারও কিছু কিছু জিনিস আছে যেমন ও অ্যাডজাস্ট করে নেয়, তেমনই আমি অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, এত রোমান্টিক যে আমরা শর্ট ফিল্ম তারপরে কন্টেন্ট দেখতে পাই, মানে এগুলোর ক্রিয়েট কোথা থেকে হয়? শর্ট ফিল্ম বা ফিল্মের তো ক্রিয়েশনটা আমি করি না, সেখানে আমি অ্যাক্টিংটাই করি, ক্রিয়েশনটা এসডি করে থাকে বা রূপকদা করে থাকে বা আদিত্যদা করে থাকে, যাদের সাথে আমি ম্যাক্সিমাম টাইমে বেশি কাজ করি। আর কন্টেন্টের যদি রোম্যান্স কন্টেন্ট, সেরকম একটা রোমান্টিক কন্টেন্ট আমি মানে আমি যখন মুকুল এবং প্রেরণার একটা ভিডিও দেখছিলাম যে পাস্ট নিয়ে কোথাও একটা দেখা হয়েছে, তুই তো ভুলে গেছিস, তো সেখান থেকে আমার এখনকার মুকুলকে দেখে মনে হচ্ছে না সম্পর্ক নিয়েও এতটাও সিরিয়াস। ও যেরকম কন্টেন্টের আমি মাধ্যমে দেখেছি, তো ওইগুলো কি নিজেদের স্ক্রিপ্টিং? হ্যাঁ, মানে প্রেরণা যেমন এই জিনিসগুলো খুব ভালো লিখতে পারে, মানে ওর এই রিকল ক্যাপাবিলিটিটা খুব বেশি, মানে আমি যেরকম এগুলো পারি না, আমি এরকম একটা জোনে নিজেকে নিয়েই যেতে চাই না যেখানে গিয়ে আমি যখন হার্ট হয়েছিলাম সেই জিনিসগুলো রিকল করে লেখা, সেই আমি এতটা সাহসী না, আমি পারি না, আমি নিজেকে অলওয়েজ হ্যাপি রাখতে চাই। এবার হ্যাঁ, যেহেতু আমি অ্যাক্টিংটা করি, আমাকে অনেক রকমের ক্যারেক্টার প্লে করতে হয়, অনেক রকমের শেড প্লে করতে হয়, যেখানে আমার খুব ব্রেকডাউনের সিন থাকে বা কিছু আমার খুব বাজে কিছু মনে করে আমি কাঁদছি, সেটা আমার জন্য খুব ক্ষণিকের হয়, মানে আমি জাস্ট আনলাম করলাম, এখন করে করে অভ্যস্ত হয়ে গেছে। 3-4 বছর আগে অব্দি এতটা প্রো ছিল না জিনিসপত্রগুলো, যে আমি জিনিসটা ভুলে যাই, 3-4 দিন লাগে আমার ভুলতে, বাট আমি ভুলে যাই। বাট সেই জায়গাতে ঢুকে লেখা, সেটাকে তৈরি করা, এই জিনিসটা আমি পারবো না। আমি ওই জন্য ফিড দেখলে হয়তো মানুষ বুঝতে পারবে আমি সেরকম একটা যে খুব একটা সিরিয়াস টাইপের কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ আমি করি না, প্রেম ভালোবাসার কথা বলছি, এমনি বাকি সিরিয়াস কন্টেন্ট আর করতে আমার কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, অলওয়েজ আমি চাই যে আমি হাসি খেলি, আমি লোককে একটু হাসাই, আমার মেইন প্রায়োরিটি ওটাই থাকে যে কন্টেন্টের মধ্যে দিয়ে মানুষকে যদি একটু হাসাতে পারি। কি রে লাঞ্চে আজকে কি আছে? এইলে গিল ডিমলা ঝাল দিয়ে ভাত আর বিলাতির চাটনি, আর কিছু বানাতে লারবো কে লার আমার? অভিনেতা না কন্টেন্ট ক্রিয়েটর, কোন পরিচিতিটা অনেক বেশি ভালো লাগে? অ্যাক্টর অবভিয়াসলি এনি ডে। কন্টেন্ট আমি অনেক পরে বানাই, আমি লাস্ট 2 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি হিসাব মতো, তার আগে থেকে আমি অ্যাক্টিংই করি, তো অলওয়েজ অ্যাক্টিং আমি সেটাই করতে চাই ইন ফিউচার, হয়তো এটার মাধ্যমে সেটা করছি, কারণ ডেলি তো সবার বাড়িতে পৌঁছাতে পারি না। আর কন্টেন্টের মাধ্যমে তুমি হ্যাঁ, আর আমার মনে হয় কন্টেন্ট আরেকটা ব্যাপার আছে, কন্টেন্ট ইটস আ মিনি প্রসেস, মানে যেরকম ভাবে একটা সিনেমা, যেরকম ভাবে একটা মানুষ লিখছে, কেউ এডিট করছে, কেউ বানাচ্ছে, কেউ শুট করছে, কেউ অ্যাক্টিং করছে, ইটস আ মিনি প্রসেস, পুরোটাই আমি করি। আমি লিখছি, আমি এডিট করছি, আমি সেটা পোস্ট করছি, আমি কালার করছি, আমি অ্যাক্টিং করছি, তো এইটা একটা এনজয়, প্রসেসটাকে যে এনজয় করবে
পুরোপুরি মানে কখন দিয়ে মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েটার এবার হবো বা অভিনেতা হবো? একটা টাইম ছিল 2023, এটা 25, হ্যাঁ 23 বেসিক্যালি 2023 যখন আমি চেন্নাই থেকে ফিরি। চেন্নাই থেকে ফেরার পর তার আগে আমি মোটামুটি মানুষ আমাকে চিনেছে টুকটাক, আমার 2-3খানা মিউজিক ভিডিও শর্ট ফিল্ম তো ভাইরাল হয়েছে। বাট আমার না হুট করে কাজবাজ বন্ধ হয়ে যায়, মানে আমার মনে আছে আমি হয়তো 8 মাস কোনো কাজ করিনি, পুরো জিরো ছিল পুরো ইনকাম সোর্স। আমি একটু অন্য দিকে ডাইভার্টও হয়ে গেছিলাম, মানে আমি সেটা বলছি না, বাট মানে খুব একটা বাজে সময় গেছে। সেই টাইমে প্রেরণা টুক দি ইনিশিয়েটিভ, আমাকে বললো ভাই তুই কেন ভিডিও বানাচ্ছিস না, আমাকে বারবার ফোন করে 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 ভিডিও বানা ভিডিও বানা ভিডিও বানা। তো সেই যে মানে আর কি চালু হলো, বানালো, তখন থেকে এখন বানাচ্ছি। তো আমি দেখলাম যে না অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি কাজও আস্তে আস্তে কাজ আসা চালু হলো, অনেক জায়গায় অপরচুনিটিস বাড়লো। তো আমার মনে হয় যে আমি কোথাও একটা জায়গায় খুব ল্যাক করছিলাম, ওই বলে না মানে যখন তুমি সব থেকে তোমার বাজে টাইমে তুমি আছো, জাস্ট ওই কিপ ট্রাস্ট ইন গডস প্ল্যান, ঠিক হয়ে যাবে। আমি ওই তখন ঠিক হবে না হবে সেটা না ভেবে একটা অন্য দিকে আমি পুরো ডাইভার্ট হয়ে গেছিলাম। সেইখান থেকে ভিডিও থ্রু দিয়ে আসা, ভিডিও বানানো মানে ভিডিও বানানো চালু করা, লোকজন আমাকে লিখে পাঠাতো স্ক্রিপ্ট, এরকম হয়েছে। মানে তখন আই ওয়াজ নট দ্যাট ক্যাপেবল যে আমি লিখবো তারপরে বানাবো। মানে এরকম অনেক ভিডিও আমার পুরনো আছে যেগুলো হয়তো প্রেরণার লেখা বা শুভর লেখা, সেগুলো আমি জাস্ট ইনঅ্যাক্ট করে আমি এডিট করে আমি ছেড়েছি, সেই ভিডিওগুলো গেছেও। তো ওই টাইমে আমাকে প্রচুর হেল্প করেছে ওরা, মানে ওরা না থাকলে তো আমি ভিডিও কোনোদিন বানাতেই পারতাম না। মানে সেখান থেকে একটা ভালো পরিচিতি এসছে, সেখান থেকে কাজ হয়েছে, মানুষ সেই কন্টেন্টগুলো ভালোবাসছে। তুই যেদিন ব্রেকআপ করে দিলি সেদিন যে তোর উপরের থেকে আমার ফিলিংস চলে গেল, তার কি মানে আছে? ফিলিংস তো সাবস্ক্রিপশন থোড়ি। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচন্ড রেষারেষি শুরু হয়ে গেছে কাজ নিয়ে, সেটা কন্টেন্ট ক্রিয়েটারের হোক বা অভিনেতা অভিনেত্রী। মোটুসির কি মতামত এই বিষয় নিয়ে? আজকের ইন্ডাস্ট্রি ছাড়াও সব জায়গাতেই রেষারেষি আছে, মানে তুমি যে কোনো জায়গাতেই দেখে নাও, প্রত্যেকটা জায়গাতেই রেষারেষি আছে। আর ইন্ডাস্ট্রিতে তো থাকবেই, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতেই তুমি চলে যাও না কেন, রেষারেষি একটা অলওয়েজ থাকে কম্পিটিশানে। এবার ওই কম্পিটিশন ঝুনটার মধ্যে না গিয়ে যদি তুমি নিজস্ব আলাদা জগতে তুমি থাকতে পারো, হ্যাপি থাকবে। এন্ড অফ দ্য ডে তোমাকে হ্যাপি থাকতে হবে, সে এনি কাইন্ড অফ, তুমি যাই করো না তুমি হ্যাপি থাকো। তুমি যদি হ্যাপি না থাকো তুমি স্পেয়ারও করতে পারবে না। একদম। মুকুলের এই বিষয়টা নিয়ে কি মতামত? ক্রিয়েট করা কি অনেকটা চাপের, অনেকটা রেষারেষি ইন্ডাস্ট্রিতে? রেষারেষিটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি নিজে এটাতে কোনোদিন পার্টিসিপেট করিনি। যারা করেছে তারা বেশি বেটার বলতে পারবে। এবারে চাপের কিনা সেটাতে আমি আসি। এবারে আমার মনে হয় যে একটা আর্টিস্ট হোক বা একটা কন্টেন্ট ক্রিয়েটার হোক, তারা নিজের একটা প্রতিচ্ছবি বলে না, সেটাই তুমি দেখতে পাবে। কারণ তুমি ফিড ঘেটে নাও, তোমার 1% হলেও আইডিয়া হবে যে ছেলেটা কেমন বা মেয়েটা কেমন, একটু হলেও তার পোস্ট, তার ক্যাপশন কিছু বা ভিডিও কিরম বানায় বা ভিডিওর ফ্লো দেখলে সেগুলো দেখে বোঝা যায়। এবার ব্যাপারটা হচ্ছে আমার যখন মাথা ঠিক থাকে, যখন আমি সুস্থ থাকি বেসিক্যালি মাথার দিক দিয়ে, তখন আমি ভিডিও বানাই। মানে যেদিন আমার ইচ্ছে করে না ভিডিও বানানোর, সেদিন আমি ফোর্সফুলি ভিডিও বানাই না। এবারে সেদিক দিয়ে দেখতে গেলে তুমি তো বলতেই পারো যে যেদিন আমি ভিডিও ছাড়ছি না, সেদিন আমার গ্রুপের বাদ দিলাম, আমি বাকি আরও গোটা ইন্ডিয়া হোক বা গোটা ওয়ার্ল্ড হোক, সেদিন তো প্রচুর ভিডিও পোস্ট হচ্ছে, তাহলে তো আমি এক স্টেপ কম্পিটিশনে পিছিয়ে গেলাম দেখতে গেলে। বাট এত মাথায় নিয়ে তো বাঁচা যায় না। আমি লাইফে চেষ্টা করি যখন আমি যেই জিনিসটা বানাচ্ছি সেটা আমি নিজে ফিল করতে পারছি, আমি নিজে ফিল করতে পারলেই সেটা মানুষকে ফিল করাতে পারবো। তো আমি অথেন্টিসিটিতে বিশ্বাস করি রাদার দেন কোয়ান্টিটি, এটা তুমি বলতে পারো। আর আর ওই কম্পিটিশনের কথায় যদি আসি, আমার এটা মানে কে বলেছিল আমার মনে পড়ছে না, মেবি মা বা বাবা কেউ একজন বলেছিল যে তুমি নিজের বাড়িতে তোমার অনেক দামি জিনিসপত্র আছে, তোমার যদি পাশের বাড়িতে নজর থাকে না, কবে ওই জিনিসগুলো অন্য কেউ এসে নিয়ে চলে যাবে। ঠিক ঠিক ঠিক, একদম। তো নিজের কাছে যেই ক্যাপাবিলিটিস গুলো আছে সেগুলো তুমি আরো স্ট্রং করো, সেগুলোর উপরে আরো বেশি ওয়ার্ক করো আমার মনে হয়, রাদার দেন লোকে কি করছে সেটা দেখার থেকে। কম্পিটিশন আজকে না, কম্পিটিশনটা অনেক বছর আগের থেকে আছে, কম্পিটিশন অনেক দিন ধরে চলছে, আর এই কম্পিটিশন নেভার এন্ডিং, এগুলো কোনো দিন থামবে না। কিন্তু তোমাকে অথেন্টিসিটি তোমাকে এই কম্পিটিশন থেকে আলাদা করবে। যখনই তোমাকে আলাদা করবে তখনই পিপল উইল গেট টু সি ইউ। তো আমার মনে হয় যে সেই এক্স ফ্যাক্টরটা নিজের মধ্যে রাখো, আর নিজের যেগুলো পয়েন্টস আছে, নিজের যেগুলো প্লাস পয়েন্টস আছে বেসিক্যালি সেগুলোর উপর ওয়ার্ক করো। আচ্ছা, আজকে আমরা আড্ডা প্রায় শেষের দিকে, একটা জিনিস না জিজ্ঞেস করলে নয়, যে তামঝাম করে বিয়ে সারা সবাইকে দেখতে পেয়েছি, কিন্তু কাকু কাকিমা মিস ছিল সামহাও। তো সেটা কেন, বা কিছু তো একটা কারণ ছিল?
মা বাবা এখন বেসিক্যালি মা বাবা তো আমার কলকাতায় থাকে না, আমার বাবা এখনো সার্ভিস করছে, বাবার পরের বছর রিটায়ারমেন্ট। তো বাবার যেখানে এখন ট্রান্সফার বিষ্ণুপুর, জানুয়ারিতে মা বাবা ও আমার দিদা সবাই মিলে আমরা মথুরা গেছিলাম। তো বাবা একটা লম্বা ছুটি অলরেডি গেছে, তো বাবার ছুটি পেত না, আর মা একা আসতে পারবে না, মায়ের শরীরটা ঠিক নেই, তো এই জন্য আমি আর ডাকিনি। বাট আমিও চেয়েছিলাম, গোটা টিম চেয়েছিল শুটের, ইনফ্যাক্ট দেবার কথা অনেকবার বলেছে যে কাকু আর কাকিমাকে যদি ডাকা যায় তাহলে দেখ, বাট সিরিয়াসলি মানে আমি চেয়েও পারলাম না, তো তার জন্যই ছিল না। ওর ফ্যামিলি থেকে এসছিল, ওর বোন এসছিল, মাসি এসছিল, দিদা এসছিল। কাকু কাকিমার মৌটুসিকে দেখার পর রিয়াকশন কি ছিল? ওই রকম একটা লুকে, মানে অমায়িক একটা লুক। না, আমার মা ওয়াজ চিল, আমি জানি না, মানে যে জন্ম দিয়েছে, হ্যাঁ মানে মা যে জন্ম দিয়েছে সে সবটাই জানে আর কি, সবটাই বোঝে, সেটাই বুঝতে পারলাম। যখন ফোন করলো, ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আমি তখন জিজ্ঞেস করতে বললাম যে কেমন লেগেছে জিজ্ঞেস করতো, মা তখন বলছে শ্যুটটা ভালো হয়েছে, মানে মা ইজ প্রিটি শিওর যে আমি শ্যুটই করেছি। চিল পুরো একদম, যে আমার ছেলে আমাকে ডেকে না ডেকে হয়তো বিয়েটা করবে না, আমার মা হয়তো এটা জানে আর কি। হ্যাঁ, আমি আবার এটাও বলেছিলাম যে মা শকড হলো না ভাই, মানে কাকিমা জানতো এটা? না, আমি বলিনি শুটের কোনো কথা, মাকে কিছু ডিটেলসই জানাইনি আমি, যে আমার মাকে আমি অডিয়েন্স হিসেবেই দেখি বেসিক্যালি, কারণ কোন একটা ভিডিও আমি ছাড়লে আমার মা আমাকে ফোন করে, তুই এটা কেন বললি, তুই তো এটাও বলতে পারতিস, এই বাবা এত বাজে ভাষা, ছি ছি, এগুলো আমার মা বলে বেসিক্যালি। তো আমি আমার মাকে ফার্স্ট অডিয়েন্স হিসেবে দেখি। মা ফোন করে বলছে ভালোই তো হয়েছে শ্যুটটা। মায়ের কোনো শক, মানে কোনো রিয়াকশন নেই, বিশ্বাস করে ছেলে না বলে কিচ্ছু করবে না, সেইখান থেকেই মনে হয় বলেনি। এবং হ্যাঁ, মানে কাকিমা শকড হয়নি, তার মানে আমি ভেবেছিলাম তো জানে। না না, মাকে কিছু বলিনি, মাকেও বলিনি, বাবাকেও বলিনি। এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছিল কাকিমার শুটের পর? ও আমাকে মানা করেছিল যে কিছু বলবি না এখন, দাঁড়া। আমি বারণ করে, ও বলেছিল বলবে, আমি বলেছিলাম বলিস না, বলি তো বলছে না না এখন কিছু বলিস না। ও বলেছিল যে তো মা টেনশন করবে, বলে দি বলে দি বলে দি, আমি যে না বলিস না। মানে মোটামুটি ও যেভাবে বিষয়টা দেখতে চাইছিল সেটা আর হলো না। আচ্ছা, একটা জিনিস বলো, শেষের দিকে মুকুলের এমন 3টে খারাপ জিনিস এবং এমন 3টে ভালো জিনিস, যেটা তোমাকে দুটোই, মানে মানুষকে তো আটকে রাখে, তো খারাপ জিনিসটাও আটকেছে, ভালো জিনিসটাও আটকেছে, এই 3টে 6টা আমরা শুনতে চাই আজকে, খারাপ ভালো মিশিয়ে। 3টে খারাপ জিনিস, আগে খারাপটাই একদম যা ইচ্ছে। খারাপ বলতে ওর জায়গা দিয়ে ও ঠিক, আমার জায়গা দিয়ে কোথাও কি মনে হয় ওর কাছে কাজটা খুব ফার্স্ট প্রায়োরিটি হয়। আমার কাছে কি হয় যে আমার কাছে ফ্যামিলিটা ফার্স্ট প্রায়োরিটি। আমার ফ্যামিলি থেকে যদি কিছু আজকে মানা করে, তো আমি বা কিছু ধরো একটা ঝামেলা হয়েছে, আমি গিয়ে সেটা ভালো করে করতে পারি না। ও খুব গুড অ্যাক্টর, ও গিয়ে কাজ, মানে যতই পার্সোনাল লাইফে যা হয়ে যাক না কেন, ওর কাজটা কিন্তু ফাটিয়ে করে আসে। তো ওটা কোথাও গিয়ে আমাকে একটু খারাপ লাগে, বিকজ আমি ওই কারণে খুব গুড অ্যাক্টরের সাথে প্রেমটা করতে চাইনি। যদি রিয়েল লাইফে অ্যাক্টিংটা করে দেয় তো এটা একটা আমার ওর জিনিসটা ভয় লাগে, যে লাইফে যাই হয়ে যাক ওর লাইফে, ও গিয়ে যখন ক্যামেরাতে থাকে মানে কিছু বুঝতে পারবে না লোকজন। বাট আমার ক্ষেত্রে সেটা হয় না, মানে আমার পার্সোনাল লাইফ ঘেঁটে থাকে তো আমার একটু প্রবলেম হয় কাজ করতে গিয়ে। তো আমার এই দিকে পার্সোনাল লাইফ ঠিক থাকলে আমি কাজটাও ভালো করে করতে পারি। এটা একটা ওর নেগেটিভ আমার লাগে, যেটা আমাকে ভাবায় যে কেন এটা কি করে ফেলতে পারে, বিকজ ওর জায়গা দিয়ে ঠিক, কারণ ওর প্রফেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, আর সেটাই হওয়া উচিত। আমার খারাপ লাগে। আর দুটো নেগেটিভ খুব লেজি ও, মানে টাইম মেনটেন করে কিছুই করে না, খুবই লেজি। মানে যেটা নিয়ে বলছে আমাদের টুকটাক একটু ঝামেলা হয়, ঘুম থেকে উঠছে 2:30, রাত্রেবেলা অবশ্য ঘুমাচ্ছে 4টে, লাঞ্চ কটার সময় করে মানুষ? 5:30, 6টায় লাঞ্চ, স্নান করছে 8টা, মানে সারাদিন কেটে গেল 8টা, কোনো সময় 10টা। এরকম নেগেটিভ জিনিস তো রয়েছে। আর নেগেটিভ জিনিস তেমন একটা দুটোই নেগেটিভ আপাতত রয়েছে। নেগেটিভ নেই মানে ভাবতে পারছো, পজিটিভ প্রচুর রয়েছে বাবা, মানে 3টের থেকে ওটা অধিক হতে পারে, অনেক হতে পারে। ওই যে ফার্স্ট পয়েন্ট, ও আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে ব্যাপার হচ্ছে কি, আমি শুধু নিজেরটা নিয়েই ভাবি, প্রত্যেকটা মানুষ সবাই। এবার যখন তুমি নিজেরটা ছেড়ে অন্যটাও ভাবো,
তো তখন কি মনে হয় যে না, ওর মধ্যে ওই কোয়ালিটিটা আছে, সবার জন্য ভাবে, ওর বাবার জন্য ভাবে, ফ্যামিলিসের জন্য ভাবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এরকমই হওয়া উচিত, তার মা বাবার জন্য ভাবা দরকার, বা ফ্যামিলিসে যারা রয়েছে তাদের জন্য ভাবা দরকার। তো ওটা আমার কাছে আরও 5টা মানুষ যখন রাস্তায় আমি বেরোই, তো কোনো মানুষের ধরো কোনো প্রবলেম হচ্ছে, সেটা দরকার। অনেকে হয় না, তা কিছু করলো, হেল্প করলো, সেটা লোককে দেখিয়ে দেয়, ওটা দেখায় না, কিন্তু ওর ওটা খুব একটা প্লাস পয়েন্ট রয়েছে, ও সেটা হেল্প করে দেয়। মানে আজকে যদি কেউ ওকে ফোন করে বলে, ধরো বাবার ধরো খুব একটা সমস্যা ধরো পড়বে, জানে বাবা চাকরি করে বা কিছু, ওদের ওই দিকটা তেমন একটা, ও বাবার সাথে কথা বলে, যদি কিছু একটা সমস্যা হয় ও পাশে গিয়ে দাঁড়ায়, বা আরো 5টা মানুষের যদি কোনো সমস্যা হয় ওকে ফোন করে, ওর সাথে গিয়ে দাঁড়ায়। তো এটা আমার ভালো লাগে যে ও মানে একটা গুড পার্সোনালিটির মানুষ, মানে এন্ড অফ দ্য ডে ও মানুষটা ভালো। তো ওটা দেখায় আমার। আরো পজিটিভ দিক আছে, ও মানে কোথাও ঘুরতে গেল বা কিছু, ও স্পিরিচুয়ালও খুব, মানে সেটা ওর সাথে থেকে হয়েছে। আমি হ্যাঁ আগে ছোটবেলায় ছিলাম, তারপরে প্রত্যেকটা মানুষকে রেসপেক্টও করে, অনেক পজিটিভ দিক আছে ওর। আচ্ছা, মৌটুসির যদি জিজ্ঞেস করি 3টে খারাপ গুণ 3টে ভালো গুণ, তাহলে সেক্ষেত্রে উত্তরগুলো ঠিক কিরকম আসতে পারে? ভালো গুণ প্রচুর আছে, খারাপ গুণও প্রচুর আছে। খারাপ গুণ যেরকম, ও যখন খুব রেগে যায়, এটা ক্যামেরা তোমার ফার্স্ট টাইম বলছি নাকি আমি, ও যখন খুব রেগে যায়, খুব মানে রাগে, যখন রাগে আর কি, মানে কম রাগা হয় না, রাগে যখন একদম টপে রাগে আর কি, বেসিক্যালি যখন টপ রেগে যায়, তখন ওর মাথার কিছু ঠিক থাকে না, তখন ও সামনে কে আছে, কেন আছে, ও সিচুয়েশন বোঝে না, ও যা ইচ্ছে বলে দেয়, তারপর পরে গিয়ে রিগ্রেট করে। সেটা ইনিশিয়ালি বুঝতে আমার খুব প্রবলেম হতো, বেশিলাম মেয়েটাকে চেঞ্জ করে দেবো, কিন্তু ওই আর কি, অ্যাজ ইউজুয়াল কোনো মানুষকে তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে অ্যাবজর্ব করে নিতে হবে, তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি যে এটা আসতে পারে, রেগে গেলে ঠিক আছে, এখন আর খারাপ লাগে না, আগে লাগতো। আর এই রাগাগুলোর পেছনে কি কখনো মুকুল থেকেছে? হ্যাঁ, না না না, আমার জন্যই রেগেছে, মানে অবভিয়াসলি আমি কিছু একটা করেছি তার জন্য ওর রেগেছে, তারপরে আমাকে বলেছে, যাই হোক। বাট হয় না, মানুষ একটা মিটার রেখে কথা বলে, আমি যখন রাগি আমি একটু মিটার রেখে কথা বলি, আমিও আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বাট সেটা খুব কম হয়, এটা একটা ফোর্স না। এটা তো আমার একটা নেগেটিভ সাইড আছে। সেকেন্ড হচ্ছে যখন কোনো কারণ পাই যেটা রাগের কারণ, আমি খুব এক্সট্রিমলি রেগে যাই, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট আছে। যাই, এবার আরেকটা বলতে দে, তারপর সেটাকেও ব্রিফ করবি তুই। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ও খুব ওভার থিঙ্কার, মানে যেটা হচ্ছে না সেটা কিন্তু ওর মাথার মধ্যে 100 বার হয়ে গেছে, যেটা ইনফ্যাক্ট হয়তো কোনোদিন দুনিয়ার 80% মেয়েদের মধ্যেই পাবি, তাই সবাই থিঙ্ক করে, ওভার থিঙ্ক করে। মানে ভাবো, আমি একটা, মানে কি বলবো, আমি একটা ক্রিকেটের বল দিয়ে আমি একটা জানলার আর কি কাঁচ ভাঙবো বেসিক্যালি, ঠিক আছে, এটা হয়তো হবেও না কোনোদিন, কিন্তু 100 বার ভেঙে ফেলেছে কাঁচটা মাথার ভেতরে। তোর কাছে কিন্তু এটা নতুন লাগছে, তুই নতুন কোথায় বললাম, আমি তো খারাপ পয়েন্ট বলছি। তোর কাছে এটা গুণ, মানে এই যে ওভার থিঙ্কিং গুণটা, এটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। ওফ, এইটা একটা পয়েন্ট আছে, খুব ওভার থিঙ্ক করে মেয়েটা, খুব ওভার থিঙ্ক করে। তারপরে আর দাঁড়া খুঁজতে দে, ও আর একটা খারাপ পয়েন্ট হচ্ছে, ও এই যে একদম এই ইন্টারভিউ স্টার্টিং এ বলেছিল, ও খুব আগে আমার সাথে দেখা হওয়ার আগে খুব ভালো একটা মেনটেইনড লাইফে ছিল, আমি আসার পর থেকে যেটা ওর নেই। আমি ওকে বারবার বলি তুই ঘুমো, তুই খেয়ে নে, আমার জন্য কেন ওয়েট করবি, কিন্তু ও শোনেই না। ওকে আমি অনেকবার বলেছি, না এটা খারাপ গুণ, আমার ভালোবাসে, না না আমার ভালোবাসা নিয়ে কোনো অবজেকশন নেই, বাট দ্য থিং ইজ দ্যাট আমার এই জিনিসগুলো খারাপ লাগে। মানে আজকে আমার জন্য, আমার মায়ের সাথেও এই সেম প্রবলেম হতো, আমি যখন বাড়িতে থাকতাম, আমার মা আমার জন্য ওয়েট করতো, আমি ভাই তুমি খেয়ে নাও, তুমি কেন খাবে না, এটা এক্সট্রা একটা ভালোবাসা, যেটা মানে যাই হোক, তাহলে তো ভুল করে বলে ফেলেছি এটা। হ্যাঁ, তখন এটা যখন থাকবে না তখন গিয়ে বুঝবে যে এইটা দরকার, এইবার সর্টেড বিষয়টা। হ্যাঁ, এটা এই 3টে মোটামুটি একটা আমার যা মনে হয় যে ওর খারাপ পয়েন্ট আছে, বাকি শি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং, বাকি আর কিছু বলারই নেই। মানে বাকি শি ইজ কেয়ারিং, লাভেবল, খুব বেশি ভালোবাসা দেয়, এত বেশি ভালোবাসা যে ওভার থিঙ্কই করে ফেলে মাঝে মাঝে, মানে কিছু কিছু সময়। আর সব থেকে ভালো পয়েন্ট যেটা আমি তোমাদের বলিনি ভাই, ও ক্রিকেট ভালোবাসে। মানে আমি লাইফে এরকম ফার্স্ট টাইম কাউকে ডেট করছি যে ক্রিকেট ভালোবাসে। মানে আমি ক্রিকেট লাইক, মানে কি বলবো, ক্রিকেট অনেক ছোটবেলায় খেলা আর কি বন্ধ হয়ে গেছিল, ক্রিকেট ইজ লাইফ বেসিক্যালি। মানে ক্রিকেট আমি প্রচুর এনজয় করি, সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে ক্রিকেট। সেখানে একটা মেয়ে আমার সাথে বসে ম্যাচ দেখে, এর থেকে বেশি আর কিছু হয় না। আর ম্যাচ শুধু দেখে না, আমরা ইয়েও করি, কি বলে,
আমরা প্রেডিক্টও করি যে নেক্সট বল কি হতে চলেছে। আইপিএল আমরা এখন আর ম্যাচ দেখছি না, ইদানিং কাজের চাপ মানে একটু চাপে পড়ে ম্যাচ দেখতেও যাওয়া হলো না স্টেডিয়ামে, বাট ও খুব খুশি হয়েছে। যেমন আমি সিসিএল খেলতে গেছি, ও বসে পুরো ম্যাচ দেখেছে। তো ক্রিকেট পছন্দ করে এই একটা পয়েন্টই এনাফ, বাকি সবকিছু মাফ আর কি আমার জন্য। আজকের আড্ডা রইলো এইখানে, এবং কেমন লাগলো আজকের আড্ডা জানাতে একদম ভুলবেন না, এবং ফলো করবেন অবশ্যই সিটি সিনেমা, কারণ পরবর্তী আপডেট শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।